আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আমার আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ আত্মকর্মসংস্থান অধ্যায়ের উপরে। এই অধ্যায়ের উপরে এটি তোমাদের প্রথম ক্লাস। তো তোমাদেরকে আমার সকল ক্লাস মনোযোগ দিয়ে দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ক্লাসটি। আত্মকর্মসংস্থান ক্লাসটি তোমাদের পাঠ্য বইয়ের অত্যন্ত সহজ একটি অধ্যায় এবং এই অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণও বটে। আজ তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং বুঝে নিতে পারো তাহলে আশা করছি এই অধ্যায়টি পড়তে তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। আত্মকর্মসংস্থান অধ্যায়ের ক্লাসের শুরুতে আমি তোমাদের জন্য যে হেডিংসটি রেখেছি সেটি হচ্ছে আত্মকর্মসংস্থানের সংজ্ঞা, অর্থাৎ আত্মকর্মসংস্থান কাকে বলে। তোমরা তোমাদের বইয়ের এই সংজ্ঞাটি নিতে পারো। এই সংজ্ঞাটি খুব চমৎকার একটি সংজ্ঞা। তোমাদের বইয়ের 24 পেজে নিচের দিকে রয়েছে নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকেই আত্মকর্মসংস্থান বলে। তো চমৎকার একটি সংজ্ঞা, তোমরা মূল বইয়ের এই সংজ্ঞাটি নিতে পারো অথবা তোমাদের গাইডেও আত্মকর্মসংস্থান সংক্রান্ত আরও সংজ্ঞা দেওয়া রয়েছে। তোমাদের যে কোনো একটি সংজ্ঞাকে তোমরা বেছে নিয়ে সেটাকে মনে রাখবে, কারণ একটি অধ্যায়ের বেসিক জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের সেকেন্ড পয়েন্টের আলোচনা আত্মকর্মসংস্থানের প্রকারভেদ নিয়ে। আত্মকর্মসংস্থানের প্রকারভেদ তোমরা যখন ক্লাসটি করবে তখন সাথে সাথে তোমরা যদি বইটি সামনে খুলে রাখো তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক উপকার হবে। আত্মকর্মসংস্থানের আমরা আত্মকর্মসংস্থানের সংজ্ঞা শিখে ফেললাম। এখন আসো আত্মকর্মসংস্থানের প্রকারভেদ। আত্মকর্মসংস্থানকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর ভাগ হচ্ছে মজুরি বা বেতন ভিত্তিক চাকরি, 2 নম্বরে থাকবে আত্মকর্মসংস্থান এবং 3 নম্বর হচ্ছে ব্যবসায়। অর্থাৎ তুমি এই 3টি উপায়ের মাধ্যমে তোমার কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারো। এখন আসো কর্মসংস্থানের প্রধান উৎস কি আমরা একটু জেনে নিই। কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। আমাদের দেশে যে সকল সরকারি প্রতিষ্ঠান রয়েছে এবং বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে এগুলোতে আমাদের মেইন কর্মসংস্থান হয়ে থাকে। তাই আমরা কর্মসংস্থানের প্রধান উৎস বলতে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে বুঝে থাকি। এরপরে হেডিংসে আমি বলেছি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয়। তোমরা যদি তোমাদের মূল বইয়ের পেজ নম্বর 28-এ আসো তাহলে এই হেডিংটি দেখতে পাবে যে আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয়কে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এখানে তোমাদের বিষয়ে আলোচনা করা রয়েছে 13টি। তো আসো আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটু জেনে নিই। আত্মকর্মসংস্থানের বিবেচ্য বিষয়ে ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে সঠিক পণ্য নির্বাচন। অর্থাৎ তুমি যদি নিজে নিজে কোনো কর্মসংস্থান করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার পণ্যটি সঠিকভাবে নির্বাচন করতে হবে। অর্থাৎ তুমি পণ্যের
বাজার চাহিদা, গ্রহণযোগ্যতা এগুলো যাচাইয়ের মাধ্যমে সঠিক পণ্যটি নিয়ে তোমাকে ব্যবসা শুরু করতে হবে বা উৎপাদন শুরু করতে হবে, তোমার কাজ শুরু করতে হবে। এরপর আসো প্রাথমিক মূলধন। প্রাথমিক অবস্থায় তোমার মূলধন কতটুকু আছে, কি পরিমাণে আছে, তুমি এটি কোথা থেকে সংগ্রহ করবে, এই বিভিন্ন বিষয়াদি তোমাকে ভেবে নিতে হবে। এরপরে 3 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি পণ্যের চাহিদা নির্ধারণ। অর্থাৎ তোমার এই পণ্যটির বাজারে চাহিদা, ক্রেতার নিকট চাহিদা, এই সম্পর্কে তোমার একটা জরিপ থাকতে হবে যে পণ্যটির চাহিদা আসলে বাজারে কেমন। আমি যে পয়েন্টগুলো আলোচনা করছি এই পয়েন্টগুলো কার সাব পয়েন্ট বলতো? আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয়। তোমরা তোমাদের বইয়ের 28-29 পেজে আমার আলোচনার সাথে সাথে পয়েন্টগুলো দেখে নিতে পারো। এরপর হচ্ছে অভিজ্ঞতা ও শিক্ষা। তোমরা জানো কিনা জানি না, ব্যবসায়ের ব্যর্থতার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে মালিকের পূর্ব অভিজ্ঞতা ও ব্যবস্থাপনা কলাকৌশল সম্পর্কে জ্ঞানের অভাব। অর্থাৎ মালিক, অর্থাৎ যেই একটা ব্যবসা শুরু করবে সেই ব্যবসা সম্পর্কে তার একটা জ্ঞান থাকতে হবে, একটা অভিজ্ঞতা থাকতে হবে এবং ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে অত্যন্ত দক্ষ হতে হবে। তা না হলে ব্যবসাটি সামনের দিকে নিয়ে যাওয়া, ব্যবসা থেকে উন্নতি করা, ব্যবসাটিকে দাঁড় করানো কোনোটি সম্ভব নয়। নিজেদের দুর্বলতা সম্পর্কে সজাগ থাকা। নিজেদের দুর্বলতা নিয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। শিল্প উদ্যোক্তা যদি তার নিজের শক্তিমত্তা ও দুর্বলতা সম্পর্কে সজাগ না থাকেন তাহলে ব্যবসাটি সঠিকভাবে পরিচালনা করা যাবে না। নিজের দুর্বলতাও জানতে হবে, নিজের স্ট্রং সাইড, শক্তিটিও জানতে হবে। এরপর আসো যৌথ উদ্যোগ। বর্তমানে একক উদ্যোগের থেকে যৌথ উদ্যোগের গ্রহণীয়তা সমাজে বৃদ্ধি পেয়েছে। একা একা যদি তুমি ব্যবসা শুরু করতে সাহস না পাও, কোনো সমস্যা নেই। বন্ধু বান্ধব মিলে, সমমনা মানুষ মিলে যৌথ উদ্যোগেও তুমি একটি প্রতিষ্ঠান দাঁড় করাতে পারো। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আত্মকর্মসংস্থান উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয়ের ক্ষেত্রে সঠিক কর্মী নির্বাচন। তোমার প্রতিষ্ঠানে তুমি যে সকল কর্মীকে নিয়োগ দিবে, নির্বাচন করবে, সেক্ষেত্রে তোমার এই কর্মীগুলো তোমার প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত কিনা সেটি তোমাকে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে যাচাই বাছাই করতে হবে। এক্ষেত্রে তুমি দেখতে পারো কর্মীর শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা, বিশ্বাসতা, এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেটি প্রতিষ্ঠান ভেদে ভেদে ভিন্ন হতে পারে। এই বিষয়গুলো সঠিকভাবে দেখেই তোমাকে একজন কর্মী নিয়োগ দিতে হবে। এরপরের পয়েন্টটি আরও গুরুত্বপূর্ণ, ব্যবসায়ের স্থান নির্বাচন। তুমি আসলে ব্যবসাটি কোথায় করবে? তুমি যেখানে ব্যবসাটি করতে চাচ্ছ সেখানে কি ওই ব্যবসাটি চলবে? সেখানে কি তোমার ওই পণ্যের চাহিদা আছে? সেই এলাকার মানুষ কি তোমার এই পণ্যটি ব্যবহার করে? এই বিষয়গুলো তোমাকে অত্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে স্থান নির্বাচন করতে হবে। এছাড়া আরও দেখতে হবে সেই স্থান থেকে ব্যবসা পরিচালনা করা, অর্থাৎ উৎপাদিত পণ্য বাইরে নিয়ে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা, অন্যান্য সুবিধাদি কেমন আছে। তুমি যে পণ্য নিয়ে ব্যবসা করবে সে পণ্যের কাঁচামালের প্রাপ্তি সহজলভ্যতা সেখানে আছে কিনা, এই বিষয়গুলোকে তোমাকে মূল্যায়ন করতে হবে। সঠিক প্রযুক্তি ব্যবহার। বর্তমান যুগ আমরা বলে থাকি প্রযুক্তির যুগ। তাই তোমার আত্মকর্মসংস্থানের ভিত্তিকে মজবুত করার জন্য তোমাকে সঠিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। তোমার ব্যবসায়ের পণ্যটি বা উৎপাদিত পণ্যটি সম্পর্কে ক্রেতাগণের ধারণা দেওয়ার জন্য বর্তমানে অনলাইন সাইট, সামাজিক যোগাযোগ সাইট এগুলো আমরা ব্যবহার করে থাকি। তাই তোমার এই পণ্যটি বাজারকরণের ক্ষেত্রে এই পণ্য সম্পর্কে তথ্য ক্রেতার নিকট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোন প্রযুক্তিটি সব থেকে ভালো সেটি তোমাকে নির্ধারণ করতে হবে এবং সেটির ব্যবহার তোমাকে জানতে হবে। দ্যাটস ইট।
এরপর দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে অবহিত থাকা। তুমি যখন ব্যবসা শুরু করতে যাচ্ছ তখন যে দেশে শুরু করতে যাচ্ছ সে দেশের আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কেমন আছে এটা তোমাকে অবশ্যই জেনে নিতে হবে। যদি অনুকূলে থাকে ব্যবসা শুরু করবে, যদি অনুকূলে না থাকে তাহলে অনুকূলে আসা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, অথবা যেটি ওই পরিস্থিতির মাধ্যমে এখন শুরু করা সম্ভব সেদিকে ধাবিত হতে হবে। তা না হলে ব্যবসায় ভালো করা সম্ভব নয়। ব্যবসায় ঝুঁকি মোকাবেলার উপায় অবলম্বন। তুমি কিভাবে ব্যবসায় ঝুঁকি আসলে সেটাকে মোকাবেলা করবে, কিভাবে ঝুঁকি নিরূপণ করবে এ সম্পর্কে পূর্ব থেকেই ধারণা গ্রহণ করতে হবে, ব্যবস্থা জানা থাকতে হবে। ব্যর্থতা থেকে শিক্ষা করবে। ব্যর্থতা আসতেই পারে, যে কোনো কাজে ব্যর্থতা আসবে, এটি স্বাভাবিক, কিন্তু সেখান থেকে আমাদেরকে পিছিয়ে আসা যাবে। ওই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আবার সামনে এগিয়ে যেতে হবে। ওই ব্যর্থতার শিক্ষা ভুলে গেলে চলবে না, পরবর্তীতে একই ধরনের ভুল করা যাবে না। বুঝতে পেরেছো তো? এখন আসো সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা। দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট আমাদের টপিকের উপরে, এটি শেষ পয়েন্ট। আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়ের উপরে এটি লাস্ট পয়েন্ট। পয়েন্টটি সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন। তোমাকে ব্যবসায়ের জন্য একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তোমরা জেনে থাকবে যে পরিকল্পনা হচ্ছে ব্যবসায়ের দিক নির্দেশক। একটি ম্যাপ যেমন আমাদেরকে রাস্তা দেখায়, আমাদেরকে পথ চেনায়, শহর চেনায়, তেমনি তোমার এই পরিকল্পনাটি তোমার ব্যবসাকে, তোমার আত্মকর্মসংস্থানের ভিত্তিকে আস্তে 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 সামনে কোথায় নিয়ে যাবে, কি করতে হবে তোমার উন্নতির চরম শিখরে পৌঁছাতে, সেটা কিন্তু দেখিয়ে দেবে। তাই পরিকল্পনা প্রণয়নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসো আমাদের আলোচনার পরবর্তী ধাপে রয়েছে আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। আত্মকর্মসংস্থানে কি আদৌ প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে? থাকলে সেটি কেন, এই নিয়ে আমাদের এবারে আলোচনা। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। কেন প্রয়োজনীয়তা রয়েছে? পয়েন্ট বাই পয়েন্ট আমরা এটা আলোচনা করি। তোমার বইয়ের পেজ নম্বর 31-এ যাও, এখানে আমার আলোচনার সাথে মিল রেখে তুমি বই দেখতে পারবে। কার্য প্রকৃতি ও পরিবেশের সাথে পরিচিতি। যদি তুমি প্রশিক্ষণ না দাও, প্রশিক্ষণ না নাও, তাহলে তুমি তোমার কার্য পরিবেশের সাথে পরিচিত হবে কেন? সো কার্য প্রকৃতি এবং পরিবেশের সাথে পরিচিত হওয়ার জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দক্ষ অভিজ্ঞ কর্মীদের অপ্রাতুলতা দূরীকরণ। তোমার প্রতিষ্ঠানের সমস্ত কর্মী যে দক্ষ হবে, দক্ষ কর্মী যে তুমি পাবে এমনটি নয়, বাট তোমাকে তো দক্ষ কর্মী লাগবে। তাহলে তোমাকে এখন কি করতে হবে? দক্ষ কর্মী তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করব? প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করব। প্রশিক্ষণের মাধ্যমে তুমি দক্ষ কর্মী তৈরি করে নিবে। সো দক্ষ কর্মী তৈরি করার ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব অত্যন্ত বেশি। কর্মীর দক্ষতা বৃদ্ধি। যে কর্মী যতটুকু দক্ষতা নিয়ে প্রতিষ্ঠানে এসেছে তার থেকে আরো বেশি দক্ষ করে তুলতে হলে তোমাকে অবশ্যই প্রশিক্ষণের সহযোগিতা নিতে হবে। প্রশিক্ষণ ছাড়া এটি সম্ভব নয়। সম্পদের সৎ ব্যবহার। তোমার প্রতিষ্ঠানে যতটুকু সম্পদ আছে এই সম্পদটুকুকে সঠিক ইউটিলাইজের মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করার জন্য প্রশিক্ষণ অবশ্যই প্রয়োজন। প্রশিক্ষণ ব্যতীত এটি সম্ভব নয়। নৈতিক বল বৃদ্ধি। প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের নৈতিক বল, আত্মমনোবল এগুলো বৃদ্ধি করা যায়। তাই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কর্মীদের নৈতিক বল বৃদ্ধি করব। অপচয় ও দুর্ঘটনা হ্রাস। একটা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সম্পাদনের ক্ষেত্রে আমার কর্মী যদি দক্ষ হয় তাহলে আমার প্রতিষ্ঠানের অপচয় কমে যাবে, সাথে সাথে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও কমে যাবে। যেহেতু সে তার কার্য পরিবেশ চেনে, তার কাজ সম্পর্কে জানে, তাই এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে প্রশিক্ষণ অপচয় এবং দুর্ঘটনা হ্রাস করে থাকে। আমরা এবার আমাদের পরবর্তী আলোচনাতে যাই। আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান। তাহলে আমরা যে প্রশিক্ষণ নিব আত্মকর্মসংস্থানের জন্য কোথা থেকে নিব, কোন প্রতিষ্ঠান আমাদের এই সকল প্রশিক্ষণ দিয়ে থাকে, এটি আমরা এইবারের আলোচনা থেকে জানতে পারবো।
তোমরা তোমাদের বইয়ে 32 পেজে যাও, আমার এই আলোচনা তোমরা পেয়ে যাবে। আলোচনার সাথে তোমরা পয়েন্টগুলো মিলিয়ে নিলে একবারে কিন্তু তোমাদের মূল বইটিও পড়া হয়ে যাচ্ছে। আমাদের দেশে আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, যাকে আমরা বলি সংক্ষেপে BIM, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এই প্রতিষ্ঠানে গেলে আমরা আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ নিতে পারব। এই প্রতিষ্ঠানটি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ক্ষুদ্র শিল্প স্থাপন প্রক্রিয়া ব্যবস্থাপনা, নতুন শিল্প প্রতিষ্ঠানকরণ, মহিলা উদ্যোক্তা উন্নয়ন প্রভৃতি বিষয় নিয়ে এই প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। তাহলে আমরা এখানে গেলে আমি যে পয়েন্টগুলো বললাম এই সংক্রান্ত বিষয় হলে তুমি এখানে একটা প্রশিক্ষণ বা সহায়ক সেবা পেয়ে যাবে। মহিলা বিষয়ক মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ ওমেন অ্যাফেয়ার্স, এটিও একটি আত্মকর্মসংস্থানে তোমাকে প্রশিক্ষণ দেওয়া বা সহায়তা করার মতো একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি মূলত কাজ করে সমাজের দুস্থ, শিক্ষিত, অর্ধশিক্ষিত মহিলাদের কর্মসংস্থান করার ক্ষেত্রে। এরপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, BRDB, যাকে আমরা সংক্ষেপে বলি BRDB, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। এখানেও গ্রামের দুস্থ, ভূমিহীন নারী পুরুষের আত্মকর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়। দেশের সকল জেলা উপজেলায় BRDBর কার্যক্রম বিস্তৃত। তাহলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে তুমি যেখানে যাবে না কেন বাংলাদেশে সহজেই প্রশিক্ষণ সেবা নিতে পারো। এরপর আছে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প। এই প্রতিষ্ঠানটি তুমি পল্লী অঞ্চলের মহিলাদের বিভিন্ন পেশা প্রশিক্ষণ দেওয়া হয় এবং শুধুমাত্র প্রশিক্ষণ প্রাপ্তরাই এখান থেকে ঋণ পেয়ে থাকে। তাহলে প্রশিক্ষণও নিতে পারবে, প্রশিক্ষণ শেষে তোমার কার্যক্রম শুরু করার জন্য তুমি ঋণও নিতে পারো। এরপর আছে যুব প্রশিক্ষণ কেন্দ্র, ইয়ুথ ট্রেনিং সেন্টার। হ্যাঁ, তোমরা এখানে যে প্রশিক্ষণ গ্রহণ করতে পারো আত্মকর্মসংস্থান করার জন্য। যুব প্রশিক্ষণ কেন্দ্র যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র। দেশের প্রতিটি থানায় এর কেন্দ্র আছে, প্রতিটি থানায়। তুমিও তো কোনো না কোনো থানায় আছো, সেখান থেকে তুমি সহজেই এই প্রতিষ্ঠানে যে তোমার আত্মকর্মসংস্থানের ভিতকে মজবুত করার জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে পারো। এই প্রতিষ্ঠানটি কি ধরনের প্রশিক্ষণ দেয়? হাঁস মুরগির খাবার তৈরি, মৎস্য চাষ, সবজি চাষ, নার্সারি করা, সেলাই মেশিন কাজ, কুটির শিল্পের কাজ, কম্পিউটার পরিচালনা, বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করে থাকে। এরপরে রয়েছে নটরামস শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের কম্পিউটার প্রোগ্রামিং ও কম্পিউটার চালনা শিক্ষা দেওয়ায় এই প্রতিষ্ঠানের প্রধান কাজ। অর্থাৎ কম্পিউটার রিলেটেড বিষয় যদি কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইলে, কম্পিউটার নির্ভর আত্মকর্মসংস্থানের পথ তুমি বেছে নিতে চাইলে তুমি নটরামস থেকে প্রশিক্ষণ গ্রহণ করতে পারো। এরপর আছে NGO, অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আমাদের দেশে ব্র্যাক, আর্সেনিয়া মিশন ইত্যাদি NGO থেকে তুমি প্রশিক্ষণ গ্রহণ করতে পারো। তাহলে এগুলোই ছিল আমাদের আত্মকর্মসংস্থান অধ্যায়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের উপরে আলোচনা। এখন তোমরা এই আলোচনা থেকে কি শিখতে পারছো, কি বুঝতে পারছো, এগুলো কমেন্টে আমাকে জানিয়ে দিবে। কোনো সমস্যা থাকলে সেটি নিয়ে আমি তোমাদের সাথে কমেন্টে কথা বলতে পারি, পরবর্তীতে আবার কোনো ভিডিও পার্ট তৈরি করে তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। তো তোমরা বাসায় অবশ্যই কিন্তু ক্লাসটি আবার রিভিউ করবে, মন দিয়ে দেখবে। এখন আসো আমরা ক্লাসের শেষ পর্যায়ে দিকে চলে এসেছি। এই পর্যায়ে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই আলোচনার মধ্য দিয়ে আমাদের ক্লাসটি শেষ করব। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো, আমাদের যখন অধ্যায়টির মেইন টপিকসের উপরে আলোচনা পড়া হয়ে গেল, তখন আমাদের এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করতে হবে। আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
বাকি প্রশ্নগুলো তোমাদের বাসার কাজ থাকবে এবং তোমরা তৈরি করে আমাকে সাবমিট করবে নেক্সট ক্লাসে। ওকে, তো জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। প্রশ্ন নম্বর 1, জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান। আমাদের জাতীয় অর্থনীতিতে কোন কোন খাত কত পার্সেন্ট অবদান রাখে? জাতীয় অর্থনীতিতে কৃষি খাত অবদান রাখে 20%, শিল্প খাত 30%, সেবা খাত 50%। মোট কর্মহীন লোকের সংখ্যা, আমাদের বর্তমানে বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা আছে 26 লক্ষ। মোট শ্রমশক্তির পরিমাণ 5,67,00,000। আমাদের দেশে মোট শ্রমশক্তির পরিমাণ কত? এটা এমসিকিউতে পড়ুক, জ্ঞানমূলকে পড়ুক, তোমরা সহজে পারবে। 5,67,00,000। কর্মহীন লোকের সংখ্যা 26 লক্ষ। আমাদের দেশে অর্থনীতিতে কৃষি খাতের অবদান 20%, শিল্প খাতের অবদান 30%, সেবা খাতের অবদান 50%। এরপর আমরা জানি যে আমাদের এই মোট শ্রমশক্তি 3/1 অর্থাৎ 1/3 কিন্তু যুবক আর যুবতী অর্থাৎ তোমরা। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন কি? নিজের দক্ষতা। নিজের দক্ষতাকে আত্মকর্মসংস্থানের সবথেকে বড় মূলধন হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনাকে কি বলা হয়ে থাকে? দিক নির্দেশনা দলিল। পরিকল্পনায় আমাদেরকে দিক নির্দেশনা দিবে যে আমি কিভাবে আস্তে আস্তে সামনের দিকে যাব। তো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল আমাদের 3য় অধ্যায়ের উপরে একটি ক্লাস। আশা করছি ক্লাসটি তোমাদেরকে ভালো লেগেছে। তোমরা যারা রেগুলার আমার ক্লাসগুলো দেখছো তাদেরকে স্বাগত জানাচ্ছি ক্লাস রেগুলার দেখার জন্য। যারা দেখছো না তাদেরকে অনুরোধ করছি তোমরা ক্লাসে আসো। বর্তমান সময়ে এই অনলাইন ক্লাসই আমাদের বাসায় বসে পরীক্ষার প্রস্তুতি গ্রহণের একমাত্র মাধ্যম। তো আর অবহেলা নাই, ক্লাসে ফিরে আসো, ক্লাস মন দিয়ে দেখো, আমাদের সাথে কোঅপারেট করো। ইনশাআল্লাহ যখন প্রতিষ্ঠান খুলবে তোমরা একটুও পিছিয়ে পড়বে না এবং আগামী দিনে তোমাদের এসএসসি পরীক্ষা অনেক সুন্দর হবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।